আমি গত ভিডিওতে বলেছি যে কিভাবে আমি ব্রাজিলের খুব সহজেই ভিসা পেয়েছি, কিভাবে এসেছি। আজকে আমি আপনাদেরকে কিছু ব্রাজিল থেকে মেক্সিকো পর্যন্ত কিছু শর্ট ইনফরমেশন দেব, কারণ এই যাত্রায় এক একটা দেশে এক একটা জায়গায় অনেক ঘটনা ঘটেছে, যেটাতে একটা ভিডিওতে সম্পূর্ণ বলা যাবে না, কারণ এত বড় লং ভিডিও অসম্ভব। যার কারণে আজকে আমি ইম্পর্টেন্ট কিছু কথা বলবো প্রত্যেকটা দেশ বিষয়ে, যাতে করে কোনো সমস্যা যেন না হয়। আপনারা যখন এন্ট্রি করবেন বা যারা বাইরে আছেন তাদের ক্ষেত্রে অনেক প্রয়োজন হবে এই বিষয়গুলো, এবং এর পরবর্তী যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেব, প্রত্যেকটা ভিডিও সম্পর্কে আপনাদের অনেক ইনফরমেশন দেওয়ার আছে, যার কারণে একটা ভিডিওতে সম্পূর্ণ বলা যাবে না। আমি আশা করব যে নেক্সটে যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো আপনারা দেখবেন। প্রথমে আমি স্টার্ট করি, যখন আমি ব্রাজিলে আসি। ব্রাজিলে আমি কিছুদিন ছিলাম, তারপর ব্রাজিল থেকে আমরা বর্ডার ক্রস করে বলিভিয়াতে আসি। বলিভিয়াতে কোনো এজেন্ট ছিল না, যে এজেন্টগুলো ছিল বর্ডার এরিয়াতে ছিল না। এখানে আমাদের সরাসরি রিসিভ করে পুলিশ। সেখানে আমাদেরকে পুলিশ তাদের থানায় কাস্টডিতে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে কিছু টেম্পোরারি ডকুমেন্টস দিয়েছিল বর্ডার ক্রস করার জন্য। আমাদের বর্ডার ক্রস করতে যে কয়দিন লাগে, এখানে এজেন্সিরা কথা বলে তাদেরকে কিছু পেমেন্ট করেছিল। প্রত্যেকটা দেশে এজেন্সিদের কানেক্টিভিটি থাকে, যার কারণে ইজিলি কোথাও আটকা পড়লে আমরা ছাড়া পাই। আমারও ক্ষেত্রেও সেম ঘটেছিল। যাই হোক, পরবর্তীতে আমরা বলিভিয়া থেকে আরেকটি বিষয় আপনারা অনেকে বলতে পারেন যে ব্রাজিল থেকে কেন সরাসরি বলিভিয়াতে আসলাম। ব্রাজিল থেকে সরাসরি তো কলম্বিয়াতে যাওয়া যায়। আপনারা ম্যাপে দেখলে বুঝতে পারবেন যে ব্রাজিলের পার্শ্ববর্তী দেশই হচ্ছে কলম্বিয়া। তাহলে আমরা ব্রাজিল থেকে সরাসরি কলম্বিয়াতে না গিয়ে কেন বলিভিয়া হয়ে একটু ঘুরে আসি। এর মূল কারণ হচ্ছে, যদি আপনি ব্রাজিল থেকে সরাসরি কলম্বিয়ায় প্রবেশ করতে চান, সেক্ষেত্রে অ্যামাজন জঙ্গল পাড়ি দিতে হবে। আর অ্যামাজন জঙ্গল পাড়ি দেওয়া এটা কোনো সাধারণ মানুষ সহজলভ্য হবে না, এবং এখানে বেঁচে থাকাই কঠিন। কারণ অ্যামাজন জঙ্গলটি এত বড়, কয়েকটা বর্ডার এরিয়া জুড়ে রয়েছে, এবং আপনারা জানলে অবাক হবেন, ব্রাজিল এবং কলম্বিয়া বর্ডার জুড়ে যে জায়গাটি রয়েছে সে এরিয়া জুড়ে রয়েছে বিশাল এক অ্যামাজন জঙ্গল বা বনাঞ্চল। এই জন্য আমি এর আগে বলি যে বলিভিয়া কিন্তু বাংলাদেশিদের জন্য অনারেবল প্রবেশ করা যায়। একমাত্র এটি একটি দেশ যা দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে বাংলাদেশিরা অনারেবল প্রবেশ করতে পারবে ভিসা ছাড়াই, শুধু টিকিট কেটে এই দেশটিতে আসতে পারবে। কিন্তু বাংলাদেশি পাসপোর্টে এ সত্য থাকা সত্ত্বেও কেন মানুষ আসাটা এখানে কঠিন। এখানে এয়ারপোর্টে সমস্যা করে মেইন কারণ হচ্ছে আপনার আগের কোনো দেশ ট্রাভেল হিস্ট্রি নেই। আপনি কিভাবে বলিভিয়াতে আসবেন বা এখানে কেন আসবেন, এই প্রশ্নের অ্যান্সার অনেকে দিতে পারে না, যার কারণে ভিসা পায় না। সো এই জন্য আমি বলবো যে যারা আপনারা বলিভিয়ায় আসবেন, অবশ্যই কয়েকটি দেশ ভ্রমণ করবেন এবং পার্শ্ববর্তী যে কোনো দেশের ভিসা নিয়ে আসবেন। সেক্ষেত্রে খুবই ইজিলি আপনারা বলিভিয়ায় এন্ট্রি করতে পারবেন। যাই হোক, বলিভিয়াতে আসার পর আমরা পেরু বর্ডার ক্রস করি। পেরু বর্ডারে এজেন্সির লোক রিসিভ করেছিল, এবং রিসিভ করার পর একটা বাসায় নিয়ে গেছিলো। ওখানে থাকা খাওয়া সম্পূর্ণ ওরাই করেছিল, এজেন্সির লোকেরাও। তারপরে আমরা সমুদ্র পার ঘেঁষে একটা হাইওয়ে রাস্তা চলে গিয়েছে, কারণ সিটির ভিতর দিয়ে কখনো আমাদের এন্ট্রি করায়নি। বলিভিয়া পেরুতে প্রত্যেকটা জায়গাতে চেকপোস্ট রয়েছে, যতগুলো সিটি রয়েছে, এবং যার কারণে সমুদ্র পার ঘেঁষে আমাদেরকে নিয়ে গিয়েছে, এবং সেখানে আমাদেরকে প্রায় বেশ কয়েকদিন সময় লেগেছিল বর্ডার ক্রস করা পর্যন্ত। তারপর আমরা ইকুয়েডরে প্রবেশ করি। ইকুয়েডরের পর আমরা কলম্বিয়ায় প্রবেশ করি। কলম্বিয়ায় সাধারণত ইকুয়েডর থেকে কলম্বিয়ায় প্রবেশ করতে কিছু আমাদের জঙ্গল পাড়ি দিতে হয়েছিল, ছোট্ট একটা জঙ্গল।
প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছিল সেই জঙ্গলটি পাড়ি দিতে। তারপর আমরা কলম্বিয়াতে প্রবেশ করি। তারপর কলম্বিয়ায় প্রবেশ করার পর আমরা পানামা বর্ডারের উদ্দেশ্যে রওনা দেই। সেখানেও আমাদের এজেন্সি রিসিভ করে, খাওয়া থাকা সম্পূর্ণ তারাই দেয়। পানামা বর্ডার এরিয়াতে নিয়ে যাওয়ার পর আমাদেরকে যখন কলম্বিয়ার টার্বোতে নিয়ে গেল, সাধারণত আপনারা হয়তো বা জেনে থাকবেন যে টার্বো এবং নিকোলি থেকে যাত্রাটা শুরু হয় এবং সরাসরি পানামাতেও এন্ট্রি করা যায়, পানামা জঙ্গলে। কেননা পানামা জঙ্গলে যদি সরাসরি এন্ট্রি করেন সেক্ষেত্রে অনেক দিন সময় লাগে, যার কারণে নিকোলি অথবা টার্বো থেকে সমুদ্র পথে কিছুটা আগাই দেয় এজেন্সিরা। আগাই দেওয়ার পর তারপরে আপনারা যাত্রা শুরু করতে পারবেন। যাই হোক, আমরা টার্বো থেকে ওখানে যখন গেলাম, ওখানে আমাদেরকে যাত্রা করায়নি, আমাদেরকে ওখান থেকে আবার গাড়িতে করে নিকোলিতে নিয়ে আসে। নিকোলিতে নিয়ে আসার পর ওখানে আমাদেরকে কিছু পরিধানের জন্য গামবুট দেয়, পোশাক দেয়, তারপর তাঁবু একটা করে দেয়, যেটা পানি এপাশ থেকে ওপাশে যাবে না, থাকার জন্য আর কি ইজিলি ভালো ব্যবস্থা করা যাবে। যে কোনো সময় তাঁবু গেড়ে আমরা ঘুমাতে পারবো অথবা রাতে জীবনযাপন করতে পারবো সেখানে। সো আমাদেরকে কিছু শুকনো খাবার দেয় সেখানে, এবং আপনারা চাইলে এক্সট্রা খাবার নিতে পারবেন যতটা বহন করতে সক্ষম হবেন, এবং সাধারণত 2-2.5 লিটার পানি নেবেন। আমাদেরকে এরকম কিছু শুকনো খাবার দিয়েছিল, আমি পানি নিয়েছিলাম একটু বেশি করে। যাই হোক, তারপর আমরা সেখানে এন্ট্রি করলাম। প্রায় আমাদেরকে নিকোলি থেকে ঠিক 2টা-2:30টার দিকে, সেখানকার সময় অনুযায়ী 2টা-2:30টার দিকে আমরা এন্ট্রি করি। নৌকা পথে স্পিড বোর্ডে আমরা চলে যাই। স্পিড বোর্ডে আমরা আগাতে শুরু করলাম এবং 3টা স্পিড ছিল স্পিড বোর্ড। সেই স্পিড বোর্ডে আমরা আগাতে শুরু করলাম এবং তারপর আমরা পানামা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেই। এবং সেখান থেকে আপনারা অনেকেই জানবেন যে কোকোনাট নামে একটি জায়গা আছে, যেখানে খুবই নারিকেল বাগান নামেও অনেকে চেনে। সেখানে আমাদেরকে এন্ট্রি করায়। ওইটা পানামার একটা জায়গা ধরা হয়। তারপর টার্বো থেকে আমরা কাপুরঘানাতে আসলাম স্পিড বোর্ডে। কাপুরঘানাতে আসার পর এই কাপুরঘানা থেকে আমাদেরকে এন্ট্রি করায়। সেখানেও কিন্তু কিছু বাড়িঘর রয়েছে, ছোটোখাটো দোকানপাট রয়েছে। সেখান থেকে আমরা পানামাতে বর্ডার ক্রস করে আমরা ওই কোকোনাট বাগানে এন্ট্রি করি। আপনারা সকলেই চেনেন, নারিকেল বাগান নামেও পরিচিত। আমরা সেখানে এন্ট্রি করার পর আমরা হাঁটাপথ শুরু করি। সেখান থেকেই হাঁটাপথ শুরু জঙ্গলের দিকে। এখানে কোনো রাস্তা নেই, কিচ্ছু নেই। যাই হোক, এই রাস্তা প্রায় 50 মাইল হাঁটতে হয়, 50 মাইলের মতো, এবং 50+ পাহাড় রয়েছে। আনুমানিক যদি হিসাব করা যায় 50+ পাহাড় রয়েছে। তারপর এই পানামা জঙ্গল পাড়ি দিতে হয়। অনেক সময় দেখা যায় তাদের 7 দিন লাগে যারা সরাসরি কলম্বিয়া থেকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু যারা স্পিড বোর্ডে এই কোকোনাট বাগান পর্যন্ত যারা এগিয়ে আসে তারা 3 থেকে 4 দিনের মধ্যে প্রবেশ করতে পারে। এই হচ্ছে বিষয়। আর যাই হোক, পানামা জঙ্গলে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আমি বিস্তারিত পরে ভিডিওতে বলবো। তারপর আমরা সেখানে রান্না করেও খেয়েছিলাম। এক ভাই চাউল নিয়ে গিয়েছিল, এবং যাই হোক, বেশিরভাগ হচ্ছে রান্না করা হচ্ছে, শুকনো খাবার নিয়ে যাওয়া উত্তম। এটা হচ্ছে মেইন কারণ। সেখানে বৃষ্টিপাত প্রচুর হয়, দিনে 2-1বার বৃষ্টিপাত হবে। শীত সময় বা শীত মৌসুমে গেলে সবচেয়ে ভালো হয়। এবং যখন বৃষ্টিপাত হয়
পাহাড়ি অঞ্চল তো, যার কারণে ঝর্ণাগুলো হিংস্র হয়ে ওঠে এবং অপেক্ষা করতে হয় কখন স্রোত কমবে, তখনই আবার চলে যেতে। অনেক সময় দেখা যায় সাঁতরিয়ে পার হতে হয়। যাই হোক, সাঁতার জানাটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট। যাই হোক, সাঁতার জানাটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জঙ্গলের জন্য। না জানলেও কোনো সমস্যা নেই, কিন্তু অপেক্ষা করতে হয় এটাই। আর তারপরে আমরা পানামার ক্যাম্প খুঁজে পাই প্রায় 4 দিন পর। 3.5 দিন আনুমানিক এরকম হবে, 3.5 দিন থেকে 4 দিন। তারপর আমরা প্রথমে একটা ক্যাম্প পাই। ওই ক্যাম্পে আমরা সকলেই যাই, গিয়ে ওখানে ডকুমেন্টস দেই, পাসপোর্ট দেই এবং ওখানে এজেন্সি আমাদেরকে নিয়ে গিয়েছিল। এজেন্সি ওই পাশে আমাদেরকে রিসিভ করেছে, জঙ্গলের ওই পাশে, এবং রাস্তায় দেখাই দিচ্ছিল যে পাশে পানি চলে যাবে, বা আপনারা ইভেন পানামার জঙ্গলের ভিতরেও পানি পথে আসতে পারবেন। অনেক অনেক নৌকা বর্তমানে আছে। আপনারা যদি পানি পথে আগে আসেন তাহলে ইজিলি আসতে পারবেন, কোনো কষ্টই হবে না। ইভেন কষ্ট যারা পাচ্ছে তারা মেক্সিকোতে এসে অনেকে কষ্ট পাচ্ছে এবং পানামাকে কিছুই মনে করতেছে না, এই হচ্ছে বিষয়। তারপরে আমরা পানামাতে আসি, পানামা ক্যাম্পে। প্রথম ক্যাম্প থেকে দ্বিতীয় ক্যাম্পে আমাদেরকে ট্রান্সফার করায়, দ্বিতীয় ক্যাম্প থেকে আমরা বর্ডার ক্রস করি। সাধারণত এটা পানামা সিটি হয়েও আমরা আসতে পারি। পানামা সিটি হয়ে আমরা এসে বর্ডার ক্রস করি। যাই হোক, কোস্টারিকায় এসে আমরা বাংলাদেশে কিছু ফিল পেয়েছি। বাংলাদেশের চেয়েও কোস্টারিকার মানুষজনগুলো অনেক ভালো। তারা বিভিন্ন জিনিস খেতে দেয়। এখানে বেশিরভাগ আমি মালটা দেখেছি কোস্টারিকায়। এখানে যাই হোক, বাংলাদেশের মতোই কালচার, সাধারণ বাঙালির মতোই মানুষজনগুলো খুবই ভালোবাসা দেয়। তারপরে আমরা কোস্টারিকা থেকে, সেখানেও আমাদের এজেন্সি রিসিভ করে, এজেন্সি বাসায় নিয়ে যায়, ওখানে খাওয়া থাকা সব কিছুই। তারপর আমরা কোস্টারিকা থেকে নিকারাগুয়ায় প্রবেশ করি, নিজেরাই প্রবেশ করি। এজেন্সিরা জাস্ট পথ দেখে দিয়েছিল যে এই পাশে আপনারা এন্ট্রি করুন। এখানে ছোট্টখাট্ট একটা বেড়া থাকে এই বর্ডারে। তারপর নিকারাগুয়া থেকে আমরা হন্ডুরাসে প্রবেশ করি। এই দেশগুলোতে কিন্তু কিছুদিন আমরা থেকেছি, ঘুরেছি, এটাই। যাই হোক, তারপরে আমরা গুয়েতেমালায় প্রবেশ করি। আর গুয়েতেমালা এবং মেক্সিকো বর্ডার ঠিক পাশাপাশি, এটা আপনারা ম্যাপে দেখলে বুঝতে পারবেন। গুয়েতেমালা থেকে আমরা তাপাচুলার উদ্দেশ্যে রওনা দিই, মেক্সিকো সাইডে। তাপাচুলা হয়ে এন্ট্রি করব। তারপর মেক্সিকো থেকে আমরা বর্ডার ক্রস করে তাপাচুলায় এন্ট্রি করি। তাপাচুলাতে এসে তারপরে এজেন্সিরা একটা রুমে নিয়ে গিয়েছিল এবং সেখানে যে পেমেন্ট, যার যত পেমেন্ট বাকি ছিল এখানে আসা পর্যন্ত সবাই ক্লিয়ার করতে শুরু করে। কিন্তু আমি এখান পর্যন্ত আসার আগেই আমার প্রায় এভারেজ ধরতে গেলে 18 লক্ষ টাকা চলে গিয়েছে। এবং তারপরে এখানে এসে যে বাকি টাকাটা আমি দিতাম, টোটাল 25 এরকম এভারেজ। সো এই বাকি টাকাটা আমি আর এজেন্সিকে দেইনি। আমি এজেন্সিকে বলেছি যে আমি এখানে আলাদা সেপারেটভাবে এন্ট্রি করব, বা মেক্সিকোতে আমি থাকবো, এইভাবে এজেন্সিকে বলেছি। যাই হোক, এখানে তার সঙ্গে আমার ডিলটি ক্যান্সেল করি। এই ডিলটি ক্যান্সেল করার পর আমি নিজেই চেষ্টা করি, রিসার্চ করি এবং বেশ কয়েকদিন ওখানে ছিলাম মেক্সিকোতে থাকার পর আমি বিভিন্ন বর্ডার সম্পর্কে দেখি যে কোন পথে আমি ভালোভাবে যেতে পারবো। আমার সবচেয়ে ইজি মনে হয়েছে টেক্সাস হয়ে প্রবেশ করাটা ইজি, যার কারণে আমার ভয় ছিল না। কেন? কারণ আমি জানি যে বাংলাদেশ ভারতের মতো বর্ডার এরিয়া অতটা হার্ড নয়, গুলি করে না এখানে রিসিভ করে বা স্বাগতম জানায়। সো যার কারণে আমি নিজে মাতামারু চলে যাই, প্রাইভেট কার, কখনো রিক্সায়, এরকম আস্তে আস্তে আগাতে থাকে এবং বিভিন্ন জায়গায় থাকি। এখানে কিছু বাংলাদেশিরাও আমাকে অনেক হেল্প করেছে। তারপর আমি মাতামারুসে আসি। মাতামারুসে এসে আমি এক রিক্সাওয়ালাকে বলি
সরি এক সিএনজি আলাকে বলি যে আমাকে এই মাতামারুজ থেকে আমাকে বর্ডার এরিয়াতে নিয়ে যান, আমি দেখার জন্য যাব। সে আমাকে প্রশ্ন করেছিল যে মেক্সিকোতে তুমি কেন এসেছো? আমি বলেছি মেক্সিকোতে থাকার জন্য এসেছি, এখানে লিগ্যাল ওয়েতে আছি। এভাবে বলে সে আসলে বুঝতে পেরেছিল মনে হয় যে আমি এন্ট্রি করব। সে বেশি দূর না গিয়ে বলেছে আপনি এর পাশে সোজা চলে যান, বর্ডার দেখতে পাবেন। আমিও তাকে বলেছি আমি শুধু দেখার জন্য যাব। তো সেখানে গিয়ে আমি বিভিন্ন সাইডে লক্ষ্য করি যে অনেক এজেন্সির লোক এন্ট্রি করাইতেছে, আর এই এজেন্সিগুলো আমার উপর টার্গেট করেছিল সেই সময় যে এ একা একি কেন এখানে। সো তারপরে আমি আর দেরি না করে আমি বুঝতে পেরেছি যে এই পাশে থাকলে আমার সমস্যা হতে পারে। আমি সরাসরি নদীতে নেমেছি, আর নদীতে আমি অনেককেই দেখতেছি যাচ্ছে, কারো হাঁটু পরিমাণ, কোথাও আবার কোমর পরিমাণ এরকম হচ্ছে। আর ওই পাশে আমি দেখতে পাচ্ছি যে সাইডে বর্ডার পেট্রোল কিছু আছে। যাই হোক আমি নদীতে নেমে পড়ি এবং হাঁটু পরিমাণ পানি ছিল, প্রায় খুব একটা ছোট্ট নালার মতো চলে গিয়েছে, ছোটোখাটো আর কি নালা বলা চলে এইরকম সিস্টেম। আমি নেমে চলে গেলাম। এটার নাম হচ্ছে রিও গ্র্যান্ড বলে, নদীটা হচ্ছে রিও গ্র্যান্ড। তারপরে আমি নদীটা পার হয়ে উঠলাম। উঠে আমি বুঝতে পারিনি যে এটা ইউএসএতে আমি প্রবেশ করেছি। উঠে তারপরেও গিয়ে দেখি বর্ডার পেট্রোল আসতেছে না, এবং আমি তো ধরা দিব, আমি ভিতরে প্রবেশ করব না। এই পরিকল্পনা করে আমি কিন্তু গিয়েছিলাম। আর আমার কাছে ফোন ছিল, ফোন রিসেট করে দিয়েছিলাম এন্ট্রি করার আগেই। কিছু ডকুমেন্ট ছিল মেমোরিতে। যাই হোক আমি সেখানে যাওয়ার পর আবার ব্যাক চলে আসি, রিও গ্র্যান্ডের দিকে আবার চলে এসেছি যে আমাকে ধরা দিতেই হবে। পরে দেখি যে কিছু লোককে গাড়িতে উঠাইছে, আমি তখন তাদের কাছে চলে গেলাম। সঙ্গে সঙ্গে আমাকে হাত উঁচা করতে বলল, পরে আমাকে চেক করলো। হ্যাঁ, একাকি যেহেতু প্রবেশ করেছি ওরা আমাকে অনেক রিস্ক মনে করলো। তারপরে আমাকে প্রশ্ন করলো যে তোর আর বাকি দলেরা কই বা বাকি লোকজন কই। পরে আমি বলেছি যে আমি একাই এন্ট্রি করেছি এবং খুব কষ্টে ছিলাম মেক্সিকোতে, মাফিয়ারা আমাকে অনেক নির্যাতন করেছে। যাই হোক ইমোশনালভাবে আমি যতটা তাদেরকে আকৃষ্ট করা যায় আমার প্রতি আমি সেই রকম চেষ্টা করলাম। যাই হোক সফলও আমি হয়েছি। পরবর্তীতে আমাকে একাই আলাদা একটা কাগজে লিস্ট করে এবং আমাকে ডিটেনশনে নিয়ে যায়, আলাদা করেই আমাকে ডিটেনশনে নিয়ে যায় টেক্সাসে। সো সেখানে গিয়ে একটা ঠান্ডা রুমে আমাকে রেখেছিল। ওখানে 24 ঘন্টা ছিলাম। থাকার পর আমার অনেক ঠান্ডা লেগেছিল, যার কারণে সর্দি জ্বর এসেছিল। সেখান থেকে আমাকে আবার হসপিটালে ট্রান্সফার করায়। ওখান থেকে আমি কিছু মেডিসিন গ্রহণ করে সুস্থ হয়ে আবার ডিটেনশনে এসে যাই হোক সেখান থেকে আমার কেস আরম্ভ হয়েছিল অ্যাসাইলাম। আর আমি কিভাবে অ্যাসাইলাম করলাম বা কিভাবে ডকুমেন্টস দিয়েছি আমি সেই সম্পর্কে অন্য কোনো ভিডিওতে বলার চেষ্টা করব। এইটাই শর্ট নিয়মে আমার এইটাই বলার ছিল যে আপনারা যারা নিজে যারা যোগ্যতা রাখেন তারা আসুন, যতটা পারেন আগিয়ে আসুন এবং তারপরে এজেন্সি ধরুন। আপনারা নিজে বা যে কোনো এজেন্ট ধরেই হোক যতটা পারবেন এই ল্যাটিনে আগায় আসুন। যাদের যোগ্যতা আছে মেক্সিকো পর্যন্ত আসার, আপনারা মেক্সিকোতে আসলে তো কোনো আর প্যারাই নেই, সরাসরি বর্ডার ক্রস করে এন্ট্রি করতে পারবেন। ইউএসএতে লিগ্যালভাবে আসার চেয়ে বর্ডার ক্রস করে আসলে তাড়াতাড়ি ডকুমেন্টস হয়, এটাই বাস্তব। আর আলহামদুলিল্লাহ আজকে আমি গ্রিন কার্ডধারী, ইউএসএ পাসপোর্টও আমার আছে আমার হাতে। এটাই যেহেতু আমি আমার লাইফে অনেক কষ্ট করে এখানে এসেছি, আমি সাকসেসফুল অর্জন করেছি। অনেকেই করেছে, বেশিরভাগ বর্ডার ক্রস করেই এ দেশে এসেছে এবং যাদের ভাগ্য খারাপ ছিল তারা অনেকে দেশেও চলে গিয়েছেন, এখনও ডেইলি অনেকেই এন্ট্রি করতেছে। সো এটাই আমার বলার ছিল যে প্রত্যেকটা দেশেই এজেন্সির লোক আছে, আপনাকে হেল্প করবে। তবে অবশ্যই বিশ্বাসযোগ্য এজেন্টের কাছে আপনারা ডকুমেন্ট জমা দিন, আশা করি ভালো ফলাফল পাবেন। একটু লেট হলেও সমস্যা নেই, কাজ 100% হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে এটাই আমার বলার ছিল। আপনারা যারা এখনও আমার এই চ্যানেলে নতুন, আমাকে সাপোর্ট যারা করেননি অবশ্যই সাপোর্ট করবেন, যে কোনো প্রয়োজনে একটু হলেও হেল্প পাবেন।
আর আপনারা নিজেই ভালো কোনো এজেন্ট দেখে এজেন্ট ধরে এখানে আসতে পারেন। আর নিজেরাই যারা এখানে আসতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই, আপনারা নিজেই যতটা পারেন এখানে আগিয়ে চলে আসুন, এটাই বলার ছিল। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।